আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজ বিডিএর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে ৩টি কারণে পতন হচ্ছে বিএনপি সরকারের। আওয়ামী লীগের স্বপ্নপূরণ। জাতিসংঘ থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। তারিক জিয়ার উপর ক্ষেপেছে ভারত। এবার জানিয়ে দিব, মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করেন, এটা ডাবল অপরাধ, বললেন ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে নানা আলোচনা, বিশ্লেষণ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে যে ক্ষমতার কাঠামোর কথা আলোচনায় আসছে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক বাস্তবতা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, যেখানে কক্সবাজার জেলা দায়রা জজ কোর্টের ১৭৩ জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তারা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আইনজীবীদের এই উদ্যোগ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এতে বোঝা যায়, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো এখন আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে এবং তা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে অবস্থান নেওয়া হচ্ছে। এই চিঠির মাধ্যমে আইনজীবীরা শুধু একটি দলের পক্ষে অবস্থান নেননি, বরং তারা একটি বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন উত্থাপন করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক অংশগ্রহণ কতটা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী, একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা সীমাবদ্ধ রাখা হলে তা দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে তারা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন যেন আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে আলোচনা চলছে, সেখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতার কাঠামো এবং তার স্থায়িত্ব। তারেক রহমানকে কেন্দ্র করে যে রাজনৈতিক শক্তি বা সরকার গঠনের কথা বলা হচ্ছে, সেটিকে ঘিরে ৩টি বড় অভিযোগ সামনে এসেছে বলে আলোচনা রয়েছে। যদিও এসব অভিযোগের বিস্তারিত সবসময় স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে না, তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা বিশ্লেষণ দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে, মাত্র ২ মাসের মধ্যেই পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যেখানে আগে ধারণা করা হচ্ছিল যে একটি পক্ষ দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবে, সেখানে এখন সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলাচ্ছে এবং ক্ষমতার ভারসাম্য অস্থির হয়ে উঠছে। এই পরিবর্তন রাজনৈতিক দলগুলোর কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিএনপির ভেতরগত অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে, দলের অভ্যন্তরে ঐক্য এবং সুসংগঠিত নেতৃত্বের অভাব রয়েছে। এই অবস্থায় দলটি কতটা কার্যকরভাবে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে যখন একটি দল ক্ষমতায় থাকার প্রত্যাশা করে, তখন তার সংগঠনগত শক্তি, নেতৃত্বের দৃঢ়তা এবং কৌশলগত পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে, যদি কোনো রাজনৈতিক দল নিজেদের ভেতরের সমস্যাগুলো সমাধান করতে না পারে, তাহলে বাহ্যিক চাপের মুখে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ফলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যেতে পারে। এই বাস্তবতা এখন রাজনৈতিক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। দলটি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে একটি প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও একই সঙ্গে তাদের সমর্থন এবং সংগঠনগত শক্তিও উল্লেখযোগ্য। আইনজীবীদের চিঠি এই দলের পক্ষে একটি আন্তর্জাতিক সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে, যদিও এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদ্যোগ। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সরকার পরিবর্তনের সম্ভাবনা, আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে একটি অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের অবস্থান সুসংহত করা এবং জনগণের আস্থা অর্জন করা। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি সবসময়ই গতিশীল এবং পরিবর্তনশীল। এখানে কোনো পরিস্থিতি স্থায়ী নয় এবং দ্রুত পরিবর্তন ঘটতে পারে। বর্তমান প্রেক্ষাপটও তার ব্যতিক্রম নয়। তাই ভবিষ্যতে কী ঘটবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, কৌশল এবং জনগণের প্রতিক্রিয়ার ওপর।
বাংলাদেশের জাতীয় সংসদে সাম্প্রতিক এক অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফজলুর রহমানের একটি মন্তব্যকে ঘিরে বিরোধী দল ও ক্ষমতাসীনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তার বক্তব্যে মুক্তিযুদ্ধ, ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে এক বিস্তৃত প্রেক্ষাপট উঠে আসে, যা সংসদীয় পরিবেশকে উত্তপ্ত করে তোলে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বা শহীদ পরিবারের সদস্য হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনীতি করা যায় না। তিনি আরও মন্তব্য করেন, যদি কেউ এমনটি করে তবে তার ডাবল অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে দাঁড়িয়ে হইচই শুরু করেন। সংসদে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বারবার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেক সদস্যের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি সংসদের শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং কার্যপ্রণালী বিধি মেনে চলার আহ্বান জানান। ফজলুর রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ কোনো একদিনে সংঘটিত হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। তিনি পাল বংশ থেকে শুরু করে মুঘল শাসন, পলাশির যুদ্ধ, সন্ন্যাসী বিদ্রোহ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ক্ষুদিরাম বসু, চিত্তরঞ্জন দাস, এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সুভাষচন্দ্র বসু, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও স্মরণ করেন। তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সামরিক কাঠামো উঠে আসে। তিনি 11টি সেক্টরের কথা উল্লেখ করে বিভিন্ন সেক্টর কমান্ডারের অবদানের কথা স্মরণ করেন। এর মধ্যে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কে.এম. শাফিউল্লাহ, সি.আর. দত্ত, এম.কে. বাশার, কাজী নুরুজ্জামান, এম.এ. মঞ্জুর, এম.এ. জলিল এবং কর্নেল তাহেরের নাম উল্লেখযোগ্য। তিনি 2024 সালের 5ই আগস্টের ঘটনাকে গণ অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন, তবে এটিকে বিপ্লব হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান। তার মতে, মুক্তিযুদ্ধের সঙ্গে এই ঘটনার তুলনা করা অনুচিত। তিনি বলেন, এটি যেন প্রশান্ত মহাসাগরের সঙ্গে একটি কুয়ার তুলনা করার মতো, বা হিমালয় পর্বতের সঙ্গে একটি ছোট টিলার তুলনার মতো। বক্তব্যে তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বলেন, ভারত সেই সময় বাংলাদেশকে সহায়তা করতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদের অনেক সৈন্য প্রাণ দিয়েছিল। একই সঙ্গে তিনি সোভিয়েত ইউনিয়নের ভেটো দেওয়ার বিষয়টিও স্মরণ করেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ফজলুর রহমান 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ওই সময়ের পর সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়েছে। তার ভাষায় গান, নাটক বা লোকসঙ্গীত সবকিছুই যেন বাধাগ্রস্ত হয়েছে। তিনি এটিকে কালো শক্তির প্রভাব হিসেবে উল্লেখ করেন। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা কখনোই রাজনৈতিকভাবে বিজয়ী হতে পারবে না, কারণ তাদের ঐতিহাসিক অবস্থান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, মুক্তিযোদ্ধাদের আদর্শই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানালে স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, সংসদে উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে শালীনতা বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ছোট একটি ঘটনার কারণে দীর্ঘদিন সংসদ বয়কট হওয়ার নজির রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বক্তব্য দিতে গিয়ে বলেন, সংসদে আলোচনা সমালোচনার পরিবেশে কিছুটা উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক, তবে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন করে বিভক্তি তৈরি না করে বরং জাতীয় ঐক্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। সবশেষে এই পুরো ঘটনাটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি তুলে ধরে। এখানে ইতিহাস, আদর্শ এবং বর্তমান রাজনীতির সংঘাত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সংসদ, যা হওয়া উচিত যুক্তি ও আলোচনার স্থান, সেখানে আবেগ ও মতাদর্শের সংঘর্ষও যে প্রবল, এই ঘটনাটি তারই একটি উদাহরণ।